শতদল সাহিত্য পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শুনছেন ধারাবাহিক উপন্যাস বিচারের বাণী। আজ ৩১তম পর্ব। আজকের পর্বে আসার আগে অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করা হলে নোটিফিকেশান পান। আমাদের উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। চলুন জেনে নিই আমরা ঠিক কোথায় ছিলাম। সরস্বতী আরজিকর হাসপাতালে এসেছিল দিদি লক্ষ্মীর কাছে। লক্ষ্মী বোনকে কিছুটা তিরস্কার করে, তবে সরস্বতী কিছু মনে করে না। সে দিদির মেয়ে শ্যামলী এবং ছেলে সুজয়কে নিয়ে এসেছে বাড়িতে। ওরা টালা পার্কের কাছে বাড়িতে এসে বিদ্যুৎ সারিকেতের অপূর্ব সৃষ্টি দেখে মোহিত হয়ে গেছে। এদিকে সরস্বতী ঘরে গিয়ে পুরানো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছে। বিদ্যুৎ সারিকেত ঘরে এসে দেখে স্ত্রীর চোখে জল। চলুন জেনে নিই এরপর কি হলো। কি হয়েছে? তোমার চোখে জল? বিদ্যুৎ ওর পাশে এসে চোখের জল মুছিয়ে দেয়। না না, কিছু নয়। এই ফেলে আসা দিনের কথা মনে পড়ে গেল, তাই। ফেলে আসা দিনের কথা মনে পড়তে তুমি কাঁদছো নাকি অন্য কিছু? সত্যি বলছি, কিচ্ছু হয়নি। আর কিছু হবে কার সঙ্গে? আচ্ছা, না হয় তোমার কথা সত্যি বলেই ধরে নিলাম, কিন্তু ফেলে আসা দিনের কোন ঘটনা তোমার চোখের জলের কারণ সেটা জানতে পারি? অবশ্যই পারো। সেই সারিতা ইনস্টিটিউটে পড়া শেষ করে আমার কলেজ জীবনের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে যখন আমি বিষণ্ণ ছিলাম, তুমি প্রথম যেদিন আমার সঙ্গে কথা বললে, মনে পড়ে তোমার? সরস্বতী বিদ্যুতের বুকে মাথা রেখে বলে, তোমার সেই কথা মনে পড়েছে আজ? তুমি আমাকে ভুল বুঝে যেদিন চলে গেলে আমি তো হতবাক। সব মনে আছে আমার। সেই কথাটাই আজ নয়, অনেকবার আমাকে ব্যথিত করেছে। যখনই আমি একা একা থাকি, সেই দিন তোমার সঙ্গে আমার আচরণের জন্য কষ্ট হয়। সরস্বতী স্বামীর চোখে চেয়ে আছে অপলক, আর দুটো চোখ তার শেষ আশ্বিনের সকালের দূর্বাঘাসের আগার মতো টলটল করতে থাকে। দেখো, সেই কথা তো কবেই মিটে গেছে। যা মিটে গেছে তাকে অত গুরুত্ব দেবার কি আছে? আর তাছাড়া তোমার ওই আচরণের জন্যই আজ তুমি আমার বুকে এসেছো। সেদিন ওই ভুলটা না করলে কি তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসতে? আমি কি তোমাকে বলতে পারতাম আমার সেদিনের না বলা কথাগুলো? প্রত্যেকটা কার্যের একটা না একটা কারণ ঠিক আছে, সুতরাং কার্যটাকে গুরুত্ব না দিয়ে কারণটাকে গুরুত্ব দিলেই জীবনের সব জটিলতা কেটে যায়। বিদ্যুৎ সারিকেত মানুষটা এমনই, সব সময় সব ঘটনার ভালো দিকটা সন্ধান করে। সরস্বতীর মনে তার এই চারিত্রিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি দাগ কেটেছে। আজও সেই একই আছে মানুষটা। বোধহয় বড় মানুষ হতে গেলে এমন বড় মনটা দরকার সবচেয়ে বেশি। বিদ্যুৎ ওর মাথাটা আস্তে আস্তে তুলে ধরে বলে, ওঠো, ও ঘরে ছেলেরা আছে, ওদের কাছে যাই, চলো। চলো। সরস্বতী উঠে পড়ে। বেসিনে গিয়ে চোখে জলের ঝাপটা দিয়ে পাশের ঘরে চলল। বাবা এসে গেছে। চকিতে সম্বরণ উঠে পড়ে আনন্দে। ছুটে কাছে গিয়ে বিদ্যুতের হাতটা ধরে টেনে এনে পরিচয় করিয়ে দেয় দাদা দিদির সঙ্গে। ওর আনন্দের আতিশয্যে সুজয় যেন কিছুটা বিরক্ত, কিন্তু শ্যামলী বলল, ভাই, তুমি এখনও ছেলে মানুষ রয়ে গেছো। যাই হোক, মেসোমশাই, আপনাদের এখানে না এলে আমার কাছে একটা কিছু অসম্পূর্ণ থেকে যেত। আপনি যে এত বড় একজন শিল্পী সেটা জানতাম না। সে কি?
তুমি জানতে না আমি এই সব ছেলে মানুষই করি? আমি শিল্পী হতে পারিনি, কিন্তু সত্যি বলছি, আমরা জানি না আপনি এত সব কাজ করেছেন। সে কি? বলেই বিদ্যুৎ সুজয়ের মুখের দিকে তাকায়। সুজয় উঠে দাঁড়িয়ে বলে, চলো দিদি, এবার ওঠা যাক। অনেকক্ষণ হয়ে গেল আমরা এসেছি। ভিজিটিং আওয়ার শুরু হতে আর বেশি বাকি নেই। হ্যাঁ, এবার উঠতেই হবে। মেসোমশাই, আজ তাহলে আমরা আসি। আপনি সময় করে আসবেন কিন্তু আমার বাড়িতে। শ্যামলী হাসি মুখে বলে, এখনও 1 ঘন্টা দেরি আছে। আমাদের এখান থেকে যেতে বড়জোর 15 মিনিট লাগবে। এক্ষুনি তাড়াহুড়ো করার কি দরকার? সরস্বতী বলল, এখন আমি একটু হেঁটে যেতে চাই, জায়গাটা দেখিনি তো আগে। বেশ তো, তোমরা হেঁটেই যাও। শম্ভু, দিদি দাদাকে সঙ্গে নিয়ে হসপিটালে পৌঁছে দাও। তবে দিদিকে কিন্তু আর একদিন এখানে আসতে হবে শিগগির করে। সেদিন এখানে ডে নাইট স্টে করতে হবে, আর ঝুমাদিকেও আনতে হবে। সারাদিন সারা রাত ধরে শুধু এনজয় করতে হবে। দিদিদের কাছে গ্রামের গল্প শুনবো না? হবে ভাই, হবে। আগে তো মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাই। সুজয় এতক্ষণ বেশ চুপচাপ রয়েছে। বিশেষ করে মেসোমশাই কথা বলতেই ও যেন কেমন কথা ঘুরিয়ে ফেরার তাড়া লাগালো। ব্যাপারটা সরস্বতীর নজর এড়ায়নি। আজ একটু চুপচাপ রয়েছো, কিছু হয়েছে? কিছু হয়নি, তবে একটু মাথা ধরেছে আর কি। সকালে চান করে বেরিয়েছি তো, তাই। ও, তাহলে তুমি এখানে একটু ঘুমিয়ে নাও। আবার রাত জাগবে নাকি আজ সবাই ঘরে ফিরে যাবে? সরস্বতী বলে তার বোনপোকে। মুখে এই কথা বলে, কিন্তু সরস্বতীর মনে অন্য কথার ঢেউ ওঠা শুরু হয়েছে। যে সুজয় এতদিন এখানে আসছে, এত কিছু হয়ে গেল, এরা এই সব কিচ্ছু জানে না। সুজয় কিচ্ছু বলেনি কখনো। বেশ অবাক হয়ে গেছে সরস্বতী, কিন্তু মুখে সেসব কিছুই প্রকাশ করে না ও। আসলে সরস্বতী হজম করতে শিখেছে অনেক কিছুই। হজম করতে হয় কিছু কথা, কিছু ব্যথা, কিছু আনন্দ, কিছু বিষাদ। তবেই তো দিনের শেষে আকাশে সূর্যাস্তের পথ ধরে রাঙা চাঁদ মুচকি হাসে। চাঁদ মুচকি হাসে কিনা জানে সরস্বতী, জানে বিদ্যুৎ, জানে না সুজয়। চাঁদের মুখে ছড়িয়ে পড়া আলোর উৎসের পানে চাঁদ চেয়ে রয়। কৃতজ্ঞতার অঞ্জলি দিয়ে যায় প্রতিটি গোধূলি বেলায়। সাধ্য অনুযায়ী করে চলে তার রেখে যাওয়া কাজের ভার। কখনো সফল, কখনো ব্যর্থ। সাফল্য আর ব্যর্থতার তুল্যমূল্য বিচার করে মানুষ, বিচার করে না সূর্য। উদারতার প্রতীক সে, নতমস্তকে গ্রহণ করে তার পুরস্কার। সুজয়ের এতদিনের আসা যাওয়ার ইতিবৃত্ত অনেকটাই স্বচ্ছ দিনের আলোর মতো, কিন্তু সরস্বতী তার নাগাল পেয়েও বুঝতে দেয় না কোনোভাবেই। ওরা বেরিয়ে পড়ে আরজিকর হাসপাতাল অভিমুখে। বিদ্যুৎ সরস্বতী দাঁড়িয়ে রইল দরজায়। সম্বরণ এগিয়ে গেল ওদের সঙ্গে। ওদের এই ক্ষণিকের আশার মধ্যে সরস্বতীর সামনে এক নতুন আকাশ উন্মোচিত হলো। হাঁটতে হাঁটতে শ্যামলী দেখছে বৈকালিক কলকাতার ছবি। সুজয় নীরবেই রয়েছে, আর সম্বরণ বকছে এটা ওটা সেটা। ওর কলেজের অনুষ্ঠান কবে হবে, কোন কোন শিল্পী আসছে, ওর ভূমিকা কী থাকবে, এই সব। শ্যামলী তো ভাইয়ের এইসব কাণ্ড কারখানা শুনে বেশ উৎফুল্ল। তুমি পড়াশোনার পাশাপাশি এই সব করছো, খুব ভালো। তবে ভাই, একটা কথা বলি, রাজনীতি আর নেশার মায়াজালে জড়াবে না কখনো, তাহলে সব শেষ। সম্বরণ বলে, দিদি, রাজনীতি আমি করি না, কিন্তু আজকাল রাজনীতি তো আমাদের জীবনে জড়িয়ে গেছে। প্রতিটা স্টেপ তোমাকে রাজনীতি দিয়ে জড়িয়ে রেখেছে। শ্যামলী ভাইকে আর একবার সাবধান করে। তুমি যেন সরাসরি রাজনীতিতে এসো না, মানুষের জীবন নিয়ে ওরা খেলা করে। যদিও আবার বলছি, আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি নিয়ে প্রত্যেকের ভাবা উচিত বলে আমি মনে করি। ভাবতে পারো, একটা সময় আসবে যখন তোমার ভাবনার দাম দেবে
সমাজ। আগে নিজেকে সেই জায়গায় তুলে ধরো। এখন তোমার নিজেকে গড়ে তোলার সময়। সুজয় বলে। ঠিক বলেছেন দাদা, কিন্তু আপনি আমার চেয়ে বেশি জানেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের অতীত রাজনীতি থেকে আমাদের বর্তমান রাজনীতি কোন পথে চলেছে, কতটা পতন হয়েছে নৈতিকতার, কতটা অরাজকতা গ্রাস করেছে তাকে। আমাদের নেহেরু থেকে ইন্দিরা, রাজীব হয়ে কিছুদিন আগে পর্যন্ত অটল বিহারী দেশকে কোন দিশা দিতে চেয়েছিলেন, আর আজ কোন দিকে আমরা চলেছি। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, আমাদের সংস্কৃতি কি আর ভারতীয় বলে কিছু আছে? সময়কে মেনে নিতে হবে, সময়ের দাবি এসব। নৈতিক পতন নিশ্চয়ই সময়ের দাবি নয়। সম্বরণ তক্ষুনি আসে আসল কথায়। আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ পড়ছি, তাই প্রয়োজনে সমসাময়িক ম্যাগাজিন রেফারেন্স হিসাবে পড়তে হয়, ইতিহাস থেকে বর্তমানের আউটলাইন স্কেচ করতে হয়। পলিটিক্যাল সায়েন্স নিছক সাবজেক্ট নয়, এর মধ্যে একটা সমুদ্র আছে কিন্তু। সুজয় বিতর্কে যায় না। সে জানে এই সাবজেক্ট চয়েসের গোপন রহস্য। সে জানে এই পরিবারের সঙ্গে ইনডাইরেক্ট পলিটিক্স কতটা জড়িত। তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলে, তুমি বেশ সিনসিয়ার স্টুডেন্ট, চালিয়ে যাও। সঙ্গে সোশ্যাল ওয়ার্ক আর কালচারাল ওয়ার্ক চালিয়ে যাও। চেষ্টা করছি দাদা। চলুন চলুন, আমরা এসে গেছি। এবার আমি কিন্তু বাড়ি ফিরব। আমার আবার প্রাইভেট টিউশন আছে কি না। শ্যামলী বলল। হ্যাঁ হ্যাঁ, এসো, আমাদের ওখানে আসবে কিন্তু। অবশ্যই, আপনারাও এখানে আসবেন কিন্তু। সম্বরণ চলে যায়। সুজয় মায়ের কাছে চলে যায়। শ্যামলী গাছতলায় বসে। তার মনের মধ্যে একটা ঝড় উঠেছে। অনেকগুলো প্রশ্ন একসঙ্গে ভিড় করছে মনের মধ্যে, কোনোটার কিনারা পায় না। অথচ এই প্রশ্নগুলোর উত্তরেই আছে ওর মায়ের, ভাইয়ের, ওর জীবনের অনেক কিছুই।